আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন বায়োফার্মা লিমিটেডের এমডি ও সিইও ডক্টর লোকিয়তুল্লাহ। আমরা র্যাপিড ফায়ার প্রশ্নগুলো করব বলেছিলাম, ইয়াং জেনারেশনের পাঠানো প্রশ্ন, তারা একটু চটপট করে উত্তর চায়। আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন আপনাকে দিতে চাই, 10টা করব। 1 নম্বর প্রশ্ন, তারা জানতে চায় ওষুধ বিক্রি বা ব্যবহারে রোগীর সবচেয়ে বড় ভুল অভ্যাস কোনটি এই মুহূর্তে বাংলাদেশে আপনার কাছে মনে হয়? দোকানে গিয়ে ওষুধ কিনে ফেলা, নিজে ডাক্তার হিসেবে। ওকে। 2 নম্বর, বাংলাদেশে কোন নতুন বাজারে রপ্তানির খুব ভালো সম্ভাবনা আছে বিদেশে? স্টিল মানি আর্ন করার স্কোপ হচ্ছে অন্যান্য লিস্ট ডেভেলপ কান্ট্রিতে, তবে স্কোপ রয়েছে ইউএস মার্কেটে ঢোকা, যদিও অত্যন্ত কঠিন। ওকে। 3 নম্বর প্রশ্ন, ওষুধের সিকিউরিটি নিয়ে মানুষের মাঝে সবচেয়ে বড় ভুল ধারণা কোনটি? মানুষ মনে করে ওষুধের মান ঠিক আছে, তো এতগুলো কোম্পানি। ওকে, কিন্তু সেটা সবসময় যাচাই করতে পারে না তারা। মানুষের পক্ষে সম্ভব নয় ওষুধের কোয়ালিটি যাচাই করা। এটা ড্রাগ অথরিটিকে কন্ট্রোল করতে হবে। অনেক সময় ফার্মাসিতে যারা থাকেন তারাও পুশ করে দেন, সেটাও একটা বড় জটিলতা। হ্যাঁ, এটা তো বড় অব্যবস্থাপনা আমাদের দেশে। আমরা এই ম্যানেজমেন্ট নিয়ে আরেকটু বড় করে আলোচনা করবো। র্যাপিড ফায়ারটি শেষ করি। 4 নম্বর প্রশ্ন, আপনাদের ওষুধের দামে নীতি নির্ধারণে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হওয়া উচিত, যেটি এখনো হয়নি? 1 নম্বর হচ্ছে, আমাদের দেশে একটা 82 সালে বা 40 বছর আগে একটা অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা আছে। এই তালিকাটা যে তখন ঠিক করে ওষুধের দাম ঠিক করে দিয়েছে, এটা আর চেঞ্জ হয়নি। তো বছরে 1 পয়সা করে বাড়ালেও ওষুধের দাম 40 পয়সা বাড়ার কথা। আর এটা না বাড়ানোর কারণে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্বাস্থ্য নষ্ট হচ্ছে। আর এই ওষুধগুলোর উৎপাদন মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম, যার কারণে কোম্পানিগুলো এগুলো উৎপাদন করতে আগ্রহ হারিয়ে ফেলছে। এই জন্য সরকারের উচিত নতুন করে একটা এসেনশিয়াল ড্রাগ লিস্ট প্রণয়ন করা এবং এই ড্রাগ লিস্টের দামটা প্রতি বছর যে পরিমাণ টাকার অবমূল্যায়ন হয়, কমপক্ষে অতটুকুন দাম বাড়ানোর সুযোগ, ইনফ্লেশনটা অ্যাডজাস্ট করা। হ্যাঁ, অন্যথায় এই ওষুধের ব্যবহার যথার্থ কখনোই করা যাবে না এবং মানুষের স্বাস্থ্য নষ্ট হবে এবং ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলবে। ওকে, পরের প্রশ্নে যেতে চাই। নতুন উদ্ভাবনের জন্য কোনটা সবচেয়ে বেশি জরুরি, বিনিয়োগ, গবেষক নাকি নীতিগত সহায়তা? তিনটি দরকার। ওকে। 6 নম্বর প্রশ্ন, একজন মেডিকেল সেন্স রিপ্রেজেন্টেটিভ বা এক্সিকিউটিভের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কোনটি হওয়া উচিত? তার হচ্ছে যা সে মার্কেটিং করছে, বিক্রি করছে, এ সম্পর্কে তার পর্যাপ্ত নলেজ থাকা উচিত, না জেনে যাতে সে না যায়। ওকে। পরের প্রশ্ন 7 নম্বর, আপনার নিজের কোম্পানির অভ্যন্তরীণ ট্রেনিংয়ে যদি নতুন একটি বিষয় অন্তর্ভুক্ত করতে বলা হয়, আপনি কোনটি অবশ্যই করবেন এখন এই মুহূর্তে? এই মুহূর্তে আমরা ম্যানেজমেন্ট লেভেলে ট্রিপস নিয়ে আমরা ট্রেনিং দিচ্ছি সবাইকে। ওকে, ম্যানেজমেন্ট লেভেলে। আচ্ছা। আর মিড ম্যানেজমেন্ট লেভেলে আমরা গুরুত্ব দিচ্ছি চেঞ্জিং এনভায়রনমেন্টে কিভাবে সারভাইভ করা যাবে, এটা নিয়ে আপনারা এখন মিড লেভেলকে রেডি করছেন। ওকে। 8 নম্বর প্রশ্ন, দেশে কোন ওষুধের ব্যবহার সীমিত হওয়া উচিত বা বন্ধ হওয়া উচিত বলে আপনি মনে করেন? এমন কোন ওষুধ আছে? দেশে ওষুধের ব্যবহার সীমিত হওয়া উচিত। নাম্বার 1, অ্যান্টিবায়োটিক্স। এটা কন্ট্রোলড হওয়া উচিত, আরো 100% কন্ট্রোলড হওয়া উচিত। নো প্রেসক্রিপশন, নো অ্যান্টিবায়োটিক, এই নীতিতে আমাদের চলে যাওয়া উচিত। সিঙ্গেল লাইন, নো প্রেসক্রিপশন, নো অ্যান্টিবায়োটিক্স। আপনি যদিও চিকিৎসক, আবার একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির এমডিও, আমি জানতে চাই আপনি যদি এই দুটো পেশায় না থাকতেন আপনি কি হতেন? আমার টার্গেট ছিল আমি ফরেন সার্ভিসে যাব। ফরেন সার্ভিসে যাওয়ার ইচ্ছা ছিল। ওকে। 10 নম্বর প্রশ্ন, এটা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, বাট আপনাকে আমি প্রশ্নটা করতে চাই, নতুনরা জানতে চাই। আপনাকে যদি একদিনের জন্য বা কিছু সময়ের জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব দেওয়া হতো, আপনি প্রথম কোন কাজটি করতেন? আমি প্রথম, সেটা হচ্ছে এসেনশিয়াল প্রোডাক্ট লিস্টটা চেঞ্জ করার জন্য উদ্যোগ নিতাম। আর অত্যাবশ্যকীয় মেডিসিন এগুলো প্রোডাকশন এবং অ্যাভেইলেবিলিটি নিশ্চিত করতাম। আর ইনোভেশনের জন্য ওষুধ শিল্পের মালিকদের সাথে বসে ওনারা যেন R&Dতে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ইনভেস্টমেন্ট বাড়ান, সেটার জন্য ওনাদেরকে উদ্বুদ্ধ করতাম। ওনাদেরকে নিয়ে ইউনিভার্সিটিগুলোর ফার্মেসি ডিপার্টমেন্ট, বায়োমেডিক্যাল সায়েন্সেস, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট অর্থাৎ বায়োলজিক্যাল সায়েন্সের যেসব সাবজেক্টগুলো আছে তাদের ডিনদের সাথে, ভাইস চ্যান্সেলরদের সাথে জয়েন্ট মিটিংয়ের ব্যবস্থা করতাম এবং তাদেরকে সাথে নিয়ে সরকারকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে
ইনভলভ করে ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা প্ল্যান, একটা নেক্সট 50 ইয়ার্সের প্ল্যান, ওটাকে আবার 10 ইয়ার্স করে ভাগ করে 5টা প্ল্যান করে সেটাকে আবার 5 ইয়ার্স প্ল্যানে এনে তারপরে কাজ শুরু করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতাম। ওকে, পরিকল্পনা খুব চমৎকার। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেগুলো পেয়ে গিয়েছে। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম।